আরে ভাইয়া আপনি? রঙ্গন হালকা হেসে বলল। আমি নেমে পড়, দুজন কথা আছে। ওহি আর ইচ্ছে একে অপরের দিকে তাকালো। ওহি মাথা নেড়ে না পৌঁছালো। ইচ্ছে রঙ্গনের দিকে তাকাতে সে নামতে ইশারা করলো। ইচ্ছে কনফিউজড হয়ে গেল কি করবে, তাই জিজ্ঞেস করলো। ভাইয়া নামবো কেন? রঙ্গন আর চোখে ওহির দিকে তাকিয়ে বলল। কেউ তোদের দেখতে চেয়েছে, যাবি? কে? আমার দাদিমা, দেখা করবে। ইচ্ছে কিছু সময় ভেবে নেমে পড়লো, সাথে ওহিকেও টেনে নামালো। বেচারি এখনো চুপ করে আছে। আসলে সেদিনের পরে আর ওহি সত্যি করে রঙ্গনকে কল দেয়নি। সেদিনও রিসিভ করেনি। রঙ্গন ভাড়া মিটিয়ে দুজনকে ইশারা করে তার পিছু নিতে বলল। ইচ্ছে তাই করলো। তার কেন জানি না রঙ্গনকে খারাপ লাগে না। ওকে যখন তুই বলে মনে হয় বড় ভাইয়ের সাথে কথা বলছে। কিন্তু একটা অদ্ভুত বিষয়, রঙ্গনকে সে এর আগে কখনো দেখেনি। এই বিষয়ে অবশ্য রঙ্গন নিজেই তাকে ক্লিয়ার করে দিয়েছে। সে ছোট থেকে ঢাকা থাকে। রাস্তার অন্য পাশে রঙ্গন জিপ রেখে গিয়েছিল। এ পাশে আসতেই বলল। দুজনে উঠে বস। আমরা কি আপনার বাসায় যাবো এখন? হুম। ওহি বেঁকে বসলো, বলল। ইচ্ছে তোর যেতে হলে যা, আমি যাব না, চললাম বাড়ি। ওহি চলে যাওয়ার আগেই রঙ্গন তার সামনে এসে দাঁড়ালো, গম্ভীর কণ্ঠে বলল। শোন, তোর ভাইয়ের কোলে তোলার অভ্যাসও আমার আছে, আর তুইও তো এতটুকু। কথা না বাড়িয়ে উঠে পড়, সন্ধ্যার আগে বাড়িতে পৌঁছে দিব। ওহি বড় বড় করে তাকালো। কি বলে এই লোক? না না, এরা বিশ্বাসী নাই। ওঠাতেও পারে। মুখ ফুলিয়ে জিপের মধ্যে উঠে বসলো। ইচ্ছে মুখ চেপে হাসছি। রঙ্গন নিজেও হাসলো। সিটি বাজাতে বাজাতে জিপ টান দিল। জিপ থামলো একটা বড় বাড়ির সামনে। উপরে বড় বড় করে লেখা কুঞ্জ ভিলা। ইচ্ছে আগেই বের হলো। এত বড় বাড়ি দেখে সে অবাক হলো। হওয়ার অবশ্য কারণ আছে। এটা অনুভবদের থেকেও বড় বাড়ি। ওহি জানে পাঠান বংশের লোকেরা বড়লোক হয়, তবে রঙ্গনের বেশভূষা দেখে এতটাও ভাবেনি। তাদের ধ্যান ভাঙল রঙ্গনের ডাকে। কিরে, দাঁড়িয়ে বললি কেন? আয়। ইচ্ছে শখ করে চলে তো আসলো। এখন তার নিজেরও একটু কেমন যেন লাগছে। তবে সে বুঝতে পেরেছে রঙ্গন হয়তো তার পরিবারকে ওহিকে দেখানোর জন্যই নিয়ে এসেছে। কিন্তু রঙ্গন আসলে কি জন্য এনেছে এটা একমাত্র সেই বলতে পারবে। ইস্তিয়াক পাঠান বাসেনি। তিনি তার মাকে নিয়ে চেক আপ করাতে নিয়ে গেছেন। রঙ্গন মূলত ইস্তিয়াক পাঠানের ফুপি শর্মিলা বেগমের সাথে দেখা করতে নিয়ে এসেছেন। তার দাদার বোন সম্পর্কে তার দাদি হয়। ছোট থেকেই এই বাড়িতে একমাত্র তার সাথে একটু ভালো সম্পর্ক রঙ্গনের। সে ইচ্ছে এবং ওহিকে দুজনের কথাই শর্মিলা বেগমের কাছে বলেছে। তখনই তিনি দুজনের সাথে দেখা করতে চান, আর এই কারণেই তাদের এখানে নিয়ে আসা। রঙ্গন একটা বড় দরজার সামনে দাঁড়িয়ে ঠক ঠক শব্দ করল। শর্মিলা বেগম শুয়েছিলেন। এমন শব্দে তার মুখে হাসি ফুটল। উঠে বসার চেষ্টা করতে করতে প্রাণহীন কণ্ঠে বললেন। রঙ্গন ভেতরে ঢুকে তাকে আগে উঠে বসতে সাহায্য করল। অতঃপর পাশে বসে ওদের দুজনকে এগিয়ে এসে বসতে বলল। শর্মিলা বেগম ইচ্ছের দিকে এক ধ্যানে তাকিয়ে রইল। মুখের ফেস দেখে সে চিনতে পেরেছে রঙ্গন হয়েছে তার অনুপমার মতো, আর ইচ্ছে হয়েছে ইস্তিয়াক পাঠানের মতো। রঙ্গন দুজনের সাথেই পরিচয় করিয়ে দিল, তবুও তিনি বারবার ইচ্ছের দিকে তাকাচ্ছিলেন। ওই সেদিকে খেয়াল করেনি। সে এখনো মুখ ফুলিয়ে বসে রয়েছে। বেশ কিছু সময় কথাবার্তা বলে রঙ্গন উঠে দাঁড়ালো। বেশি দেরি হলে অনুভব সন্দেহ করবে। আর দেরি করলো না, দুজনকে নিয়ে বেরিয়ে পড়ল। ওহিরা আজকেই প্রথম জানলো রঙ্গনের মানে। এটা নিয়ে ওহির অনেক মন খারাপ হলো। তার প্রিয় দুটো মানুষেরই মানে। সে তো মা ছাড়া কিছু কল্পনাও করতে পারে না। তাহলে এই দুটো মানুষ কি করে কল্পনা করে? ইচ্ছের মা বাবা আছে কিনা সে কিছু জানে না। শুধু সে নয়, ইচ্ছে নিজেও জানে না। ছোটবেলায় একবার শফিক সাহেবকে জিজ্ঞেস করেছিল, কিন্তু তার রামধমকে আর কখনো সাহস করে ওঠেনি। আসলে তার দাদাজান আর দাদিজান তাকে এত বেশি ভালোবাসে, সে কখনো এই অভাবটা হয়তো বুঝতে পারেনি। এটা ওহির ধারণা। বাড়ি থেকে কিছুটা দূরে নামিয়ে দিতে দুজনে চলে যাচ্ছিল। রঙ্গন পেছন থেকে ওহিকে ডাক দিল। ওহি। ওহি পেছনে না ঘুরে দাঁড়িয়ে পড়ল। ইচ্ছে কিছুটা এগিয়ে গেল। রঙ্গন ওহির সামনে এসে দাঁড়িয়ে একটা প্যাকেট এগিয়ে দিল। গিফটের প্যাকেট দিয়ে মোড়ানো। ওহি হাতে না নিয়েই পড়ল। কি এটা? আগে ধর, পরে বলছি। না, নিব না। দেখ, রাগাস না, আমি একবারের বেশি ভালো করে বলতে পারি না।
ওই হাত বাড়িয়ে নিল। রঙ্গন চলে যেতে ইশারা করলো। ওই কিছুটা দূরে যেতে রঙ্গন মাথা চুলকিয়ে বলল, মিস করি তোকে, কল করলে ধরবি। ওই বড় বড় করে তাকিয়ে পেছনে ঘুরল, কিন্তু না, কেউ নেই। এ বেটা আজকে প্রথম এত নরম কণ্ঠে কিছু বলল তাকে। ইচ্ছে দূরে দাঁড়িয়ে তাকে তাড়া দিল। বাড়ির ভেতর আসতেই অনুভবের সাথে দেখা হলো। সে মুখ গোমরা করে বসেছিল। ওদের আসতে থেকে উঠে দাঁড়িয়ে বলল, ওহি, তুই রুমে যা, তোর শরীরের সাথে আমার কথা আছে। ইচ্ছে ওহির হাত চেপে ধরার আগে সে চলে গেল। ইচ্ছে কিছুটা ভয়ে তাকালো। এই ব্যাটা তাকে কি বলতে চাচ্ছে। অনুভব ইচ্ছের মতিগতি দেখে থমথমে গলেই বলল, শোনো মেয়ে, আমি বাঘ নয় যে তোমায় খেয়ে ফেলবো। যা ভাবছো সে বিষয়ে এখন আমি কিচ্ছু বলবো না। ভয় পাবার দরকার নেই। তোমার সাথে হিসেব আমি পরে মেলাবো। আগে আমার কিছু প্রশ্ন উত্তর দরকার এসো আমার সাথে। ইচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশা মারছে, বিরক্ত লাগছে। এখন এই লোক কেন তাকে ছাদে এনে দাঁড় করিয়ে রেখেছে, মাথায় ঢুকছে না। অনুভব ট্রাউজারের পকেটে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। পাশে যে কেউ দাঁড়িয়ে আছে এটা বোধহয় সে ভুলেই গেছে। ইচ্ছে এবার গলা খাকারি দিয়ে বলল, দাঁড়িয়ে দাঁড়িয়ে মরে টরে গেলেন নাকি? অনুভব সেখানে দাঁড়িয়ে মাথা কাত করে ইচ্ছের দিকে তাকালো। এতক্ষণ সে কিছু একটা ভাবছিল, তবে এবার বলার সময় এসেছে। আবারও আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, ওহি রঙ্গনকে ভালোবাসে? ইচ্ছে চমকে উঠল। এমন প্রশ্ন করবে সে আশা করেনি। কি বলা উচিত ভাবতে লাগলো। অনুভব আবার বলল, শোনো মেয়ে, একদম মিথ্যা বলার চেষ্টা করবে না। ইচ্ছে বুঝলো এ লোক সব জানে, গোপন করে লাভ নেই, তাই একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলল, বাঁচতেই পারে, দোষের কি? অনুভব গম্ভীর কণ্ঠে বলল, অবশ্যই দোষে। ভালোবাসা কি যাচাই বাছাই করে হয়? অনুভব থামলো না, উত্তর করলো, শোনো, অপাত্রে ভালোবাসা দান করলে কষ্টই পেতে হয়। ইচ্ছে কিছু সময় চুপ থেকে বলল। রঙ্গন ভাইয়া কেন জানি না আমার খারাপ মনে হয় না। অনুভব চুপ হয়ে গেল। ইচ্ছের দিকে আর চোখে তাকালো। তার একটাই কথা মনে হলো, আপন মানুষ যতই খারাপ হোক তাদের আমরা আপন ভাবতে পারি না। তবে প্রকাশ করলো না। অনুভব জানে না রঙ্গন কি এখনো শুধু বখাটেদের মতোই চলাফেরা করে, নাকি আরো খারাপ অভ্যাস গড়ে তুলেছে। তবে এবার খোঁজ নিতেই হবে। থমথমে গলায় জবাব দেয়, কয়েকদিন দেখিয়ে বলে দিলে সে ভালো। ইচ্ছে এ প্রসঙ্গে কথা বলতে চাচ্ছে না, তাই কথা ঘোরাতে বলল, ওহির ক্ষতি হবে এমন কিছুই আমি করতে দিব না, বিশ্বাস রাখতে পারেন। আচ্ছা যাও। ইচ্ছে গেল না। সে অন্য কিছু জানতে চায়। সেদিন অনুভব ফোন রাখার পরে ইচ্ছে দাদাজানের রুমে যায়, কিন্তু ভেতরে ঢোকার আগে শুনতে পায় তার দাদাজান আর দাদিজান ইচ্ছে বিয়ের কথা বলছে, তাও অনুভবের সাথে। দুই চার মিলাতে তার বেশি সময় লাগলো না। তার মানে এই খুইস্টার লোকটাকে ইচ্ছে করে কাটালো, এর সত্য সে তুলবেই। তাই তো সে রাগ তুলতে অনুভবকে কল করে অনেক কিছু বলেই ব্লক করে রেখেছিল। কিন্তু এই লোক ওটা নিয়ে কেন কিছু বলছে না। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে অনুভব ফুরকুচকে জিজ্ঞেস করলো, যাচ্ছ না কেন? আপনি আমায় বিয়ে করবেন? সেই জন্য তো প্রস্তাব দিয়েছে। আমি যদি রাজি না হই? হবে। আমি রাজি হব কেন মনে হলো আপনার? অনুভব মুচকি হেসে বলল, তুমি যে জিনিস রাজি না থাকলে এত সময় তুলকালাম বাঁধিয়ে দিতে, সে আমি জানি। ইচ্ছে থতমত খেয়ে গেল। অপমান বোধ করে বলল, আপনি কেন আমায় বিয়ে করতে চান? ভালোবাসার জন্য। ইচ্ছে ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে রইল। এ লোকের সহজ জবাব সে আশা করেনি। উসখুস করতে লাগলো। একবার চুল ঠিক করতে লাগলো তো আরেকবার ওড়না ঠিক করতে লাগলো। কিছু একটা বলতে চেয়েও বারবার থেমে যাচ্ছিল। অনুভব তাকে বলার সময় দিল। সে বেশ রয়েসই বলল, আচ্ছা একটা কথা বলুন তো, বলো। ভালোবাসা কি পরিমাপ করা যায়? যায়। তাহলে বলুন ভালোবাসার ওজন কত? তোমার ওজন কত? 48, একটু এদিক সেদিক হবে হয়তো। কেন? আমার ভালোবাসার ওজন 48 কেজি। কেন? তোমার ওজন 48 কেজি, তাই। আপনি আমায় সত্যিই ভালোবাসেন? কোনো সন্দেহ আছে? অবশ্যই আছে। অনুভব কিছু সময় চেয়ে থেকে মুচকি হেসে বলল, শোনো মেয়ে, তুমি চাইলে তোমার সন্দেহ দূর করতে এখন বিয়ে করতেও রাজি। যাবে নাকি কাজে অফিস? ইচ্ছে কিছু না বলে দৌড়ে পালালো। ওই রুমের সামনে সে হাঁপাতে লাগলো। রুমে ঢুকে হাত পা না ধুয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল।
কিছু সময় চোখ বন্ধ করে শুয়ে রইল। কিছু সময় পর চোখ খুলে উঠে বসলো। তার অবশ্য কারণ আছে। হাত পা না ধুয়ে বিছানায় উঠলে ওহি অনেক রেগে যায়, কিন্তু এখন কিছু বলল না কেন। ইচ্ছে তাকিয়ে দেখলো ওহি টেবিলে বসে কিছু একটা দেখছে, আশেপাশে কোনো খেয়াল নেই। কৌতূহল নিয়ে উঠে দাঁড়ালো, সামনে এগিয়ে গিয়ে দেখলো রঙ্গনের দেওয়া সেই গিফট। ইচ্ছে বিরক্ত হয়ে ওহির মাথায় চারটি মেরে পড়ল। এটা এখনো খুলিসনি কেন? ওহি নাক থেকে চশমা টেনে ভালো করে পরে নিল, অতঃপর বলল, ভাল লাগে না বালি কেন? আমি তো তোর জন্য অপেক্ষা করছিলাম। ইচ্ছে খুশি হয়ে গেল, ওহিকে টেনে তুলে জড়িয়ে ধরে বলল, মারিনি কলিজা, তোকে কি আমি মারতে পারি বল? চল এখন গিয়ে খুলি। বিছানায় গিয়ে বসে দুজনে টেনে টেনে প্যাকেট খুলতে লাগলো। খুলতেই দুজনের চোখ কপালে উঠে গেল। একটা নয়, দুটো নয়, 5টা শাড়ি। বড়সড় প্যাকেটটা দেখে বুঝেছিল অনেক কিছু আছে, তাই নিতে চায়নি। ভাগ্যিস অনুভবকে দেখে দরজার পেছনে লুকিয়েছিল, নইলে আজকে কপালে দুঃখ ছিল। অনুভব আর ইচ্ছে চলে যাওয়ার পরে সে গিয়ে নিয়ে এসেছে। ইচ্ছে মাথায় হাত দিয়ে বলল, এত শাড়ি, চুড়ি, ঝুমকো, গাজরা কেন দিয়েছে? ভাইয়া কি জানে না তুই এসব পরিস না? ওই ছোট ছোট করে তাকিয়ে বলল, আমি কি তাকে এসব দিতে বলেছিলাম নাকি? ইচ্ছে হেসে বলল, আরে তুই তার সাথে কথা বলছিস না জন্য দিয়েছে এগুলো। আর হ্যাঁ, দেখেছিস ভাইয়া কত বুদ্ধিমান। ওই সেগুলো গুছাতে গুছাতে বলল, ছাই বুদ্ধিমান, আমি তাকে ভালো মানুষ হতে বলেছি, সরাইখানা খুলতে বলিনি। হঠাৎ শাড়ির ভাঁজ থেকে একটা চিরকুট নিচে বলল। ইচ্ছে চট করে তুলে নিয়ে বলল, আরে এটা কি? তোকে চিঠি লিখেছে মনে হয়, পরপর আমি শুনতে চাই। ওই এবার অবাক না হয়ে পারল না। সে ভাবতে পারছে না রঙ্গনের মতো লোক চিঠি লিখতে পারে। কোনো কথা ছাড়াই কাগজের ভাঁজ খুলে সামনে ধরল, কিন্তু যা লেখা আছে তা দেখে মেজাজ বিকে গেল। ইচ্ছে হাসতে হাসতে শুয়ে পড়ল। গড়াগড়ি খেতে খেতে চিঠিতে লেখা বাক্য বলতে লাগলো, কি ভেবেছিস তোকে চিঠি লিখেছি? শোন, ওসব আমি পারি না। ভালোই ভালোই আমার ফোন রিসিভ করবি, না হলে মেরে তোকে তোর ভাইকে উগান্ডায় পাঠিয়ে দিব। ইচ্ছার ওহির ভর্তির কাজ শেষ করে অনুভব কাজে চলে গেছে। যদিও তাদের দুজনকে তার ফ্ল্যাটে নামিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তারা জানে তার অবশ্য কারণ আছে। জিনিয়া আর জিহানের সাথে দেখা করা, তারও আজকে ভর্তি হতে এসেছে। জিহান আর তাদের সাবজেক্ট মিলে গেলেও জিনিয়ার এসেছে আলাদা সাবজেক্ট। এটা নিয়ে বেচারি দুঃখের শেষ নেই। ফোন দিয়েও বেশ কয়েকবার শোক প্রকাশ করেছে। দূর থেকে ইচ্ছেতে দেখতে দৌড়ে আসলো জিনিয়া, দুজনকে একসাথে জড়িয়ে ধরে বলল, দোষ, তোরা আমাকে ভুলে যাবি না তো? ওই মন খারাপ করে বলল, এসব কি বলছিস? ভুলে যাব কেন? তোদের থেকে আলাদা হয়ে গেলাম এই জন্য। ইচ্ছে হাসতে হাসতে বলল, তোর মতো বদমহিলাকে আমরা জীবনে ভুলতে চাইলেও তো ভুলতে পারবো না। সবাই হেসে উঠল। জিনিয়া মুখ ফুলালো, তা দেখে জিহান বলল, দোস্ত, এইটা কোন কথা বলতো? কারো সায়েন্সের সাবজেক্ট আসল না কি এসেছে ইংরেজি? ইংরেজি পড়তে পড়তে তো দেখি ব্রিটিশদের মতো হয়ে যাব, বাংলা বলতেই ভুলে যাব। ইচ্ছে আবারও হেসে বলল, কেন, জিনিয়ার তো বাংলায় এসেছে, ও আমাদের মনে করিয়ে দেবে। ওই ছোট ছোট করে তাকিয়ে না বোঝার মতো করে বলল, কিন্তু সবকিছু তো ইংরেজিতে পড়তে হবে, সে যে সাবজেক্টে আসুক। জিয়ান মুখ ভেঙচি দিয়ে বলল, তুই তো বেটি কার্টুন, তোর এত বোঝা লাগবে না। ইচ্ছে সবাইকে থামিয়ে দিয়ে বলল, থাম তোরা, মাথা ধরেছে, কফি বা চা খাবো, চল সবাই। সবাই সম্মতি জানিয়ে বেরিয়ে পড়ল। শফিক সাহেব চা খেতে খেতে গুনগুন করছিলেন। আনোয়ারা বেগম এসে তার পাশে বসলেন। তুমি চা খাবে না? না, ইচ্ছে করছে না। তোমার আর কি ইচ্ছে করে? মাঝে মাঝে তো আমার হাত দুটো ধরে বলতেও পারো ভালোবাসি, নাকি বুড়ো হয়ে গেছি জন্য আর ভালো লাগে না? আনোয়ারা বেগম চোখ রাঙিয়ে বলেন, আবার এসব কথা কেন? বয়সের খেয়াল আছে? শফিক সাহেব আফসোস ছুড়ে বলেন, বুড়ো হলে ভালোবাসার কথা বলা যাবে না, এটা কোথায় লেখা আছে? আমার মাথায়। বুঝেছি, আর তো কিছু নেই। কি বললে? না, কিছু না। দুজনেই চুপ হয়ে গেল। কেউ কিছু বলছে না। স্ত্রী কিছু বলতে যাচ্ছে বুঝে শফিক সাহেব নিজেই প্রশ্ন করলেন, কিছু বলবে? তোমার মনে আছে কালকের কথা? শফিক সাহেব মুচকি হেসে বলেন, কালকের দিনে আমার ইচ্ছেকে পেয়েছিলাম। আনোয়ারা বেগম এবার নিজেও হাসলেন। দেখতে দেখতে মাইয়াটা কত বড় হয়ে গেল। আমার কিছু না পাওয়ার পূর্ণতা ইচ্ছে। সৃষ্টিকর্তা কাউরে নিরাশ করেন না। শফিক সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, ওসব কথা কেন তুলছো?
আজকে বড্ড সেই রাতের কথা মনে পড়ছে। আনোয়ারা বেগমের শরীরটা বেশ কিছুদিন যাবৎ ভালো যাচ্ছিল না, তাই তাকে নিয়ে শহরের এক হসপিটালে ডাক্তার দেখাতে যান শফিক সাহেব। সেখানে দেখা হয় অনুপমার সাথে। একটা নার্স কোথা থেকে এসে তাদের বলে একটা মেয়ে ডাকছে। দুজনে বেশ অবাক হয়ে মেয়েটার কাছে যায়। ভেতরে ঢুকতে হুট করে একটা মেয়ে এসে ছোট্ট একটা পুতুলের মতো মেয়ে দেখতে বাচ্চা তাকে আনোয়ারা বেগমের কোলে তুলে দেয়। দুজনে বেশ চমকে ওঠে। মেয়েটা তাদের আরো চমকে দিয়ে বলে, ওকে, কি আপনারা রাখবেন? অনুপমার কথা না বুঝতে পেরে শফিক সাহেব বললেন, তুমি এসব কি বলছো মা? ঠিকই বলেছি, আমি চাই এটা ভালো থাকুক, কারো করুণার পাত্র না হোক। আপনি বোধহয় আমাকে চিনেন না, তবে আমি আপনাকে ঠিকই চিনি মাস্টার মশাই। আনোয়ারা বেগম শুধু চেয়েছিলেন বাচ্চাটার মুখ পানে। কি সুন্দর ফুটফুটে একটা মেয়ে, আর অবাক করা বিষয় তার দিকে চেয়ে চেয়ে হাসছে। শফিক সাহেব মুচকি হেসে বললেন, তা না হয় বুঝলাম তুমি আমায় চেনো, কিন্তু মেয়েকে কেন দিতে যাচ্ছ? অনুপমা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করে, আমি গরিব ঘরের মেয়ে, অভাবের সংসার হলেও সুখের অভাব ছিল না। একদিন মস্ত বড় বাড়ি থেকে আমার বিয়ে আসে, তবে সেই লোকের নাকি আরো একবার বিয়ে হয়েছিল। একথা জানার সাথে সাথে আমি বিয়েতে অমত পোষণ করি, কিন্তু বাবা মার আমায় বোঝায় সেই লোকের দোষ নেই, তার বউ আরেকজনের সাথে চলে গেছে। তবুও আমার মন টান ছিল না, কিন্তু বাবা অসুস্থতার দোহাই দিয়ে মা রাজি করে। অবশেষে বাধ্য হয়ে রাজি হয়ে গেলাম। তার আরেকটা অপছন্দের জিনিস ছিল রাজনীতি। বিয়ের দিন সকালে জানতে পারলাম আমার স্বামীর নাম ইফতিয়ান পাঠান। তিনি নাকি গম্ভীর ধরনের রাগী মানুষ। এখন আর ভাবার সময় নেই, তাই কারো কথায় কান দিলাম না। বিয়েটা হয়েই গেল। লোকটা 5 মিনিট ভালো ব্যবহার করলেও 10 মিনিট খারাপ ব্যবহার করত। তবুও মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। বাড়িতে একটা শাশুড়ি আর একটা ফুপি শাশুড়ি, তাদের কথাতে সারাক্ষণ চলতে হয়। মেয়ে মানুষের সে বাড়িতে কোনো কদর নেই। আমার প্রথম সন্তান ছেলে হয়, তাকে আমি গ্রামে স্কুলে ভর্তি করিয়ে দিতে চাই, কিন্তু আমার স্বামী রাজি হয় না। সে বলে তার ছেলেকে বেস্ট স্কুলে পড়াবে। আমার ছোট ছেলেটাকে আমার থেকে আলাদা করে শহরে তার ভাইয়ের বাসায় পাঠিয়ে দিল। ছেলেটা আমার কি যে কান্না করতো, মা ছাড়া সে যাবে না, তারা কেউ বুঝলো না। যদিও সে আমাকে কল দিত, অনেক সময় কথা বলতো, কিন্তু মায়ের মন কি তা মানে? সে বাড়িতে আমার মন টিকে না। তারা আমাকে কোনো কিছুর অভাব দিত না, এটা ঠিক, কিন্তু আমার ছেলেটাকে তো আলাদা করেছিল। দীর্ঘদিন এভাবে কেটে গেল। ছেলে বড় হচ্ছিল। সৃষ্টিকর্তার কাছে অনেক আকুতি মিনতি করে একটা মেয়ে চাইলাম, আল্লাহ নিরাশ করলেন না। আরেকটা সন্তান পেটে আসলো আমার মন বলতো মেয়েই হবে। শফিক সাহেব অনেক সময় পরে কথা জিজ্ঞেস করলেন, তাহলে কেন এখন দিয়ে দিতে চাচ্ছ? আমার স্বামীর জন্য। সে চায় না তার কন্যা সন্তান হোক, তাদের বাড়ির কেউ চায় না। আমাকে বলেছে যদি মেয়ে হয় তাহলে কাউকে দত্তক দিয়ে দিবে। আমি চাই না আমার মেয়ে কোনো বড় ঘরে যাক। আমি চাই সে একজন আদর্শবান মানুষের কাছে মানুষ হোক। আনোয়ারা বেগম এবার মুখ খুললেন, বলেন, কিন্তু তার কন্যা সন্তানের উপর এত রাগ কেন? অনুপমা চোখ বন্ধ করে ফেলল। একটা লম্বা নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করলো, ইস্তিয়াক ভালোবাসে যত্ন নামে একটা মেয়ে বিয়ে করেছিল। তাদের সুখের সংসার ছিল, বেশ ভালোই চলছিল। হঠাৎ একদিন জানা যায় তার স্ত্রী কখনো মা হতে পারবে না। এটা নিয়ে বাড়ির আর সবার আপত্তি থাকলো। ইস্তিয়ার কিছু বলেনি। রত্না অনেক কান্নাকাটি করে তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ছেড়ে দেবে? ইস্তিয়ার অনেকবার বোঝানোর পরেও সে যখন বিশ্বাস করছিল না, তখন নিজের জিজ্ঞেস করে কি করলে সে বিশ্বাস করবে। রত্না তার থেকে অর্ধেক সম্পত্তি লিখে চায়, তবে তা তো সম্ভব নয়, কারণ তখনও সবকিছু ইস্তিয়ার মা সুচিত্রার নামে ছিল। তাকে অবশ্যই অল্প কিছুদিন আগেই দিয়েছিল তা থেকে ঢাকার বাসাটা আর গ্রামের ফসলি কয়েক বিঘা জমি লিখে চায়। ইস্তিয়ার কোনো বাক্য ছাড়াই লিখে দেয়। তার কিছুদিন পরেই একটা ছেলে দত্তক এনে দেয়, কিন্তু
এতে রত্না মোটেও খুশি হয় না। না জানিয়ে একটা ছেলেকে আনায় রেগে যায়। আর তার 1 বছরের মাথাতে রত্না তারই স্বামীর প্রিয় বন্ধু সাথে পালিয়ে যায়। আর তখনই জানা যায় সে মা হতে পারবে। শাশুড়ি বাচ্চা নেওয়ার জন্য জোর জবস্তি করায় এমন নাটক করেছিল। ইস্তিয়াক ভীষণ বড় একটা ধাক্কা খায়। কয়েক বছর পর যখন এ ঘটনা সে ভুলে থাকতে শিখে যায়, তখনই ঘটে আরেক ঘটনা। ইস্তিয়াকে একমাত্র বোন ঈশিতা তাকে প্রচণ্ড ভালোবাসতো, কিন্তু সেই মেয়েও সবাইকে ধোঁকা দিয়ে বাড়ির গহনাগাটি নিয়ে বিয়ের দিন সকালে অন্য ছেলের সাথে পালিয়ে যায়। তাকে যাওয়ার সময় আমার ফুপি শাশুড়ি দেখে ফেলার তাকে ধাক্কা দিয়ে দৌড় দেয়। তারপরে থেকেই সে আর মেয়েদের সহ্য করতে পারে না। আর মাঝখানে জমি জমা নিয়ে অনেক ঝামেলা হয়। আমাকেও সহ্য করতে পারে না। আমার মুখ দেখলে নাকি তার রত্নার কথা মনে হয়। আগে মারধর করতো, আগে প্রচুর কাঁদতাম, এখন সয়ে গেছে। শফিক সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, তাকে ডাক্তার দেখাওনি কেন? আমি একবার বলেছিলাম তাকে ডক্টর দেখানো উচিত, কিন্তু আমার শাশুড়ি মা প্রচণ্ড রেগে যায়। আমি নাকি তার ছেলেকে পাগল বানাতে চাচ্ছি। আমার মন বলে এই পৃথিবীর আর মাত্র কিছুদিনের অতিথি হতে বেশি সময় নেই। শফিক সাহেব স্ত্রীর মুখের দিকে তাকান। তার মনোভাব বুঝতে বেশি সময় লাগলো না। রঙ্গন ছাদে বসে আছে, এক হাতে চা, অন্য হাতে সিগারেট। এটা তার নিত্যদিনের কাজ। এখানে বসে বসে এসে স্মৃতিচারণ করে। তার জীবনটা এত কমপ্লিকেটেড তার বাবার জন্য ভেবে দীর্ঘশ্বাস ফেল। হঠাৎ রাস্তায় দুটো ছেলেকে কাঁধে হাত রেখে যেতে দেখে অনুভবের কথা বড্ড মনে পড়ল। এভাবেই তো একদিন তারাও চলাফেরা করত। একদিনের কথা মনে পড়ে গেল। তাদের সাথেই পড়াশোনা করত রুষা নামের একটা মেয়ে। হুট করে একদিন রঙ্গনকে প্রপোজ করে বসে। বেশ কিছুদিন পিছু পিছু ঘুরে কিন্তু শেষ পর্যন্ত রঙ্গনের থেকে পাত্তা না পেয়ে অনুভবকে প্রপোজ করে বসলো। দুই বন্ধু ক্যাম্পাসে গল্প করছিল, কোথা থেকে রুষা এসে তার মাঝে বসে পড়ল। অতঃপর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে অনুভবের দিকে একটা রোজ এগিয়ে দিয়ে বলল, অনুভব, আমি তোমাকে ভালোবাসি। অনুভব প্রচণ্ড অবাক হয়। এ মেয়ে দুদিন আগেও তার বন্ধুর পেছনে ঘুরল, আর এখন তাকে এসব বলছে। একবার রঙ্গনের দিকে তাকালো, আরেকবার মেয়েটার দিকে তাকালো, অতঃপর উঠে দাঁড়ালো। কিছু বলবে এমন সময় রঙ্গন হাসতে হাসতে মাঠের মধ্যে গড়াগড়ি খেতে থাকলো। অনেক কষ্টে হাসি থামিয়ে রুষাকে বলল, কিরে, আমি পাত্তা দিইনি জন্য আমার বন্ধুর সাথে লাইন মারার চেষ্টা করছিস? রুষা মুখ ঘুরিয়ে অনুভবকে আবার বলল, আমি আসলেই তোমাকে ভালোবাসি অনুভব। রঙ্গনকে প্রপোজ করেছিলাম শুধু তোমার মনোভাব বোঝার জন্য। সত্যি বিশ্বাস করো। রঙ্গন কাত হয়ে হাতের উপর ভর দিয়ে শুয়ে থেকেই বলল, ধরেক আমরা দুজনেই রাজি হয়ে গেল, কাকে কখন সময় দিবে? রুষা কিছু সময় তাকিয়ে থেকে বলল, তোমাকে সকালে সময় দিব আর অনুভবকে বিকালে। রঙ্গন তৎক্ষণাৎ পায়ে থেকে জুতা খুলতে লাগলো। রুষা তা দেখে দৌড় পালালো। সে চলে যেতেই অনুভব হেসে ফেল। রঙ্গন তাকে হাসতে দেখে বলল, কিরে, প্রেম করবি নাকি? অনুভব থতমত গলায় বলল, তোর সকলে তুই কর, এসব গায়ে পড়ামি আমার পছন্দ নয়। আমি করব মানে? চুপ শালা, আমি তোর বোনকে বিয়ে করব। সে আশায় থাক, আমার বোন বড় হতে হতে তুই বড় হয়ে যাবি। তাতে কি, তোর বোনই দেখবি একদিন আমার জন্য পাগল হবে। অনুভব ভুরু কুচকালো। তার ছেলের হাসি দিয়ে বলল, শোন, আমার বোন বড্ড শান্তশিষ্ট, আর তুই যে বিচ্ছু, তোকে সে কোনো কালেই পছন্দ করবে না। করবে করবে, এই জন্য তো কোনোদিন বাড়িতে নিয়ে যাস না। নিয়ে যাবো না। রঙ্গন মাথায় হাত দিয়ে বলল, তুই দেখছি আমার আর তোর বোনের প্রেমের ভিলেন হবে। অনুভব রেগে গেল। এসব কথা তার পছন্দ নয়। তবুও ঘুরে ফিরে এই বাদরটা এগুলোই বলে। কিছু না বলে বড় বড় ধাপ ফেলে চলে গেল। রঙ্গনও তার পিছু নিল। রিকশাই তার কাছে ভালো লাগে, কিন্তু রিকশা করে তো আর এত দূর আসা যায় না। ওই বায়না ধরেছিল কিছু কেনাকাটা করবে, তাই অনুভব তাদের নিয়ে শপিংয়ে ঢুকেছে। ওই ড্রেস দেখছিল, আর ইচ্ছে ঘুরে ঘুরে এটা ওটা দেখছিল। হঠাৎ একটা শাড়ি দেখে হাতে তুলে নিয়ে বেশ কিছু সময় নাড়াচাড় করলো। তা দেখে অনুভব এগিয়ে এসে বলল, পছন্দ হয়েছে, নেবে? ইচ্ছে অনুভবের দিকে তাকিয়ে বলল, না না, পছন্দ না হলে এইভাবে দেখছিলে কেন? আমার জন্য না তো, আমি দেখছিলাম শাড়িটা পরলে আপনাকে কেমন লাগবে, দেখি একটু ধরুন তো।
বলে অনুভবের হাতে ধরিয়ে দিল। বেচারা ভ্যাপাচাকা খেয়ে তাকিয়ে রইল। পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা মুখে হাত দিয়ে মিটিমিটি হাসছে। তা দেখে অনুভবের মেজাজ বিগড়ে গেল। ইচ্ছের দিকে একটু এগিয়ে গিয়ে দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, একটা থাপ্পড় দিয়ে কাকে কোনটা পড়তে হয় শিখিয়ে দেব, ফসিল মেয়ে। ইচ্ছে দৌড়ে গিয়ে ওহির পাশে বসে পড়ল। এমন ভান করলো সে কিছু জানে না। রঙ্গন ওহিকে বারবার কল দিচ্ছে কিন্তু ধরছে না। মেজাজ বিগড়ে গেল। অনুভবের নাম্বারে টাইপিং করে লিখলো, তোর বোনকে গিয়ে কল ধরতে বল। কিন্তু সেন্ড করলো না, আবার কেটে দিল। আবার ওহির নাম্বারে কল দিতে থাকলো। ওহি বিরক্ত হয়ে এবার ধরে বলল, কি সমস্যা, কি চাই? তোকে ফোন করতেছে, দেবী ফোন করতে। ওহি থতমত খেয়ে গেল। শুকনো ঢোক গিলে ফোনের দিকে তাকিয়ে রইল। রঙ্গন দাঁতে দাঁত চেপে বলল, কিছু হয়েছে? ফোন ধরছিস না কেন? না বললে কি করে বুঝবো কি হয়েছে? ওহি মুখ ফুলিয়ে বলল, কিছু হয়নি। তাহলে কথা বলছিস না কেন? জানি না। রঙ্গন গম্ভীর কণ্ঠে বলল, মায়া মানুষ মাঝে মাঝে নিজেরাও বোঝে না তাদের কি হয়েছে। সমস্যা নেই, তোর একার দোষ নেই। আপনার অনেক অভিজ্ঞতা না? সে কথার উত্তর না দিয়ে রঙ্গন গুনগুন করে উঠল, আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে, মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মর্মে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাক তবে ভুবনে ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে। ইচ্ছেরা ঢাকায় চলে এসেছে। ক্লাস নিয়ে এখন ব্যস্ত সময় কাটাচ্ছে। তবুও এই ব্যস্ত সময়টা তো অনুভবকে বড্ড মিস করে। আজকে ছুটির দিনে আরো বেশি মিস করছে। তার সাথে অনুভবে বিয়ে ঠিক করে রাখা, এ কথা শুনে প্রথম চমকালেও এখন নিজেও মেনে নিয়েছে। না নেওয়ার কারণ তো নেই, পছন্দ সে নিজেও করে, কিন্তু এখনো পর্যন্ত এমপি মহাশয়ের কাছে স্বীকার করেনি। ইচ্ছে শুয়ে থেকে গুনগুন করছিল। হঠাৎ করে ফোন বেজে উঠল। ইচ্ছে পাশ ফিরে দেখলো ওহির ফোন। রিসিভ না করে ওহিকে ডাকলো। তোর কল এসেছে। ওহি বেলকনিতে কাপড় মেলে রোদে দাঁড়িয়েছিল। ডাক শুনে ভেতরে চলে আসলো। কিছু না বলে ফোন হাতে নিয়ে দেখলো চয়নের কল। প্রচন্ড অবাক হলো। সাধারণত চয়ন তাকে কল দেয় না। সে অনুভবকে কল দিলে, না পেলে চয়নকে কল দেয়, সাথে সাথে রিসিভ করে। হ্যালো চয়ন ভাইয়া। মহি, তোমাকে কিছু বলতে চাচ্ছি, তুমি কিন্তু উত্তেজিত হবে না। এভাবে বলাতে ওহি আরো টেনশনে পড়ে গেল। কিছুটা ঘাবড়ে গিয়েছে, তবে বুঝতে দিল না। বলল, ঠিক আছে ভাইয়া, বলুন। অনুভবের অ্যাক্সিডেন্ট হয়েছিল, হসপিটাল থেকে ভাইয়ের বাসায় নিয়ে এসেছি। তোমাদের জানাতে নিষেধ করেছে, কিন্তু টেক কেয়ার করার একটা বিষয় আছে না। আন্টি তো অসুস্থ, তাকে জানানো যাবে না। তোমরা একটু আসতে পারবে? ফোনের সাউন্ড জোরে থাকায় ইচ্ছেও শুনতে পেয়েছে। দুজনেই কান্না করে ফেল। তাড়াহুড়ো করে কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে বেরিয়ে পড়ল। অনুভব হেঁটে হেঁটে আসছিল। পেছন থেকে একটা গাড়ি তাকে অনেকক্ষণ যাবৎ ফলো করছিল। বিষয়টা সে যখন খেয়াল করলো, ততক্ষণে দেরি হয়ে গেছে। ধাক্কা দিবে এমন সময় কেউ হাত ধরে টান দিয়ে সরিয়ে নেয়, কিন্তু ব্যালেন্স রাখতে না পেরে রাস্তার মধ্যে পড়ে যায়। মাথা গিয়ে ঠেকে ইটের উপরে। বেশ অনেকটাই ব্যথা পেয়েছে। কাল সারাদিন হসপিটালে ছিল। পরের দিন জেদ করে ফ্ল্যাটে চলে এসেছে। তার অবশ্য কারণ আছে। এমপি অ্যাক্সিডেন্ট করেছে শুনলে মানুষজন হুড়োহুড়ি আসবে। সেটাই এখন চাচ্ছেন অনুভব। তাকে অবাক করার বিষয় হচ্ছে, তাকে যে সরিয়ে নিয়েছে সে আর কেউ নয়, রঙ্গন। ভাবা যায়, অনুভবে যখন সেন্স ফিরে তাকিয়ে দেখে রঙ্গন তার পাশে বসে সিগারেট টানছে আর একটা ডাক্তারের সাথে ঝগড়া করছে। ঝগড়ার মূল বিষয়বস্তু, এখানে সিগারেট খাওয়া যাবে না, রোগীর সমস্যা হবে। কিন্তু কে শুনে কার কথা? অনুভব বিষয়টা থামাতেই ছোট্ট করে বলল, রঙ্গন, তুই এখানে? রঙ্গন ডক্টরের দিক থেকে চোখ সরিয়ে অনুভবের দিকে তাকালো। ভুরু কুচকে বলল, না, আমার ভূত এখানে। মুখ চোখ কুচকে ফেলে আবার জিজ্ঞাসা করে, কিভাবে এলি? পায়ে হেঁটে এসেছি, তোর মতো কোলে ঘুরে আসেনি। অনুভব বিরক্ত হয়ে থম মেরে গেল। এই ঘাটতারা নিজে থেকে না বলে সে আর কিছু জিজ্ঞেস করবে না বলে ঠিক করলো। রঙ্গন সারা রাত তার কাছে বসে রইল, কিন্তু সোজা সাপটা কোনো উত্তর করলো না। অনুভব চয়নকে আগে কল দিতে চেয়েছিল, কিন্তু রঙ্গন দিতে দেয়নি। সকালে নিজে থেকে চয়নকে ফোন দেয়। বেচারা ঘুমাচ্ছিল। ফোনে বিকট শব্দে ভোরবেলা ঘুমটা ভেঙে গেল। আননোন নাম্বার দেখে ঠিক করলো কিছু বকাঝকা দিবে, কিন্তু ফোন ধরতে ঝাড়ি খেয়ে চুপ করে রইল। কিরে চামচা, খালি নাকে তেল দিয়ে ঘুমাইলে চলবে? এদিকে তোর নেতা যে পরে যেতে যেতে বেঁচে গেছে, সে খবর রাখবে কে? চয়ন থতমত খেয়ে বলল, মানে কি হয়েছে, কি বলছেন আপনি?
আমি তোর নানা, এত প্রশ্ন করিস কেন? ঠিকানা মেসেজ করে দিচ্ছি, এসে এটাকে নিয়ে যা। বলে ফোন কেটে দিল। অনুভব চুপচাপ বন্ধুর কর্মকাণ্ড দেখছিল। এখন চলে যাবে বুঝতে পেরে ডাক দিল। চলে যাবে? তো কি শুয়ে থাকবো? সোজাভাবে উত্তর দেন। পারবো না। অনুভব কিছু সময় তাকিয়ে থেকে বলল। ভাবছিলে কেন? তোর সব রাগ এক নিমিষে মিটে যেত। রঙ্গন তার ছেলের হাসি হেসে বলল। আমার বোনের কারণে বাঁচিয়েছি, তোর জন্য তার চোখে আমি পানি দেখেছি, তা মিথ্যা নয়। নইলে বাঁচাতি না? রঙ্গন চুপ হয়ে গেল। অনুভব উঠে বসার চেষ্টা করতে লাগলো, কিন্তু পারল না। কিছু সময়ের ব্যবধানে চয়ন চলে আসতেই রঙ্গন কিছু না বলে বেরিয়ে পড়ল। এসব শুয়ে শুয়ে ভাবছিল অনুভব, হঠাৎ কারো ডাকে ধ্যান ভাঙল। ভাইয়া। চোখ বন্ধ করে শুয়েছিল, বোনের গলার স্বর শুনে তাকালো। ওই দৌড়ে এসে অনুভবের পাশে গিয়ে বসলো। নাক টানতে টানতে বলল।